আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন আহমদ ছফার লেখা উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজকে উপন্যাসটির ৮ম পর্ব। সামারক আমার মনে একটা ঝংকার সৃষ্টি করে দিয়েছে। তাকে আমি মনের ভেতর থেকে তাড়াতে পারছি নে। সামারক শুধু সুন্দরী নয়, তার মনে দয়ামায়াও আছে। আমার প্রতি এই সময়ের মধ্যে তার একটা অনুরাগ জন্মানোও বিচিত্র নয়। সামারক যখন হাসে, সাদা বেজির দাঁতের মতো তার ছোট ছোট দাঁতগুলো ঝিলিক দিয়ে ওঠে। সে যখন ফুঁসে ওঠে, তার মধ্যে একটা সুন্দর অগ্নিশিখা জ্বলে উঠতে দেখি। সে যখন গান করে অথবা কবিতা পাঠ করে, পৃথিবীর সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা আমি মূর্ত হয়ে উঠতে দেখি। বড় বড় দুটি চোখ মেলে যখন দৃষ্টিপাত করে, তার অসহায়তার ভাবটি দৃশ্যমান হয়ে ওঠে। তখন তাকে অনেক বেশি সুন্দরী দেখায়। সামারক আমার খাওয়া দাওয়ার প্রতিও দৃষ্টি দিতে আরম্ভ করেছে। আমার দারিদ্র্য, আমার অক্ষমতা, আমার অস্তিত্বের দীনতা সবকিছু এমনভাবে উপলব্ধি করতে পেরেছে, তার কাছে আমি কোনো রকমের দ্বিধা এবং সংকোচ ছাড়াই নিজেকে মেলে ধরতে পারি। আমার অনেক কিছু নেই, আমি জানি, কিন্তু সামারকের সঙ্গে যখন আলাপ করি, আমার নিজেকে অত্যন্ত সমৃদ্ধ মানুষ মনে হয়। মনে হয় আমার মধ্যে কোনো অক্ষমতা, কোনো অপূর্ণতা নেই। তাছাড়া আরও একটা ব্যাপার আছে। এই মাস ৩-৪ সামারকের সঙ্গে চলাফেরা করতে গিয়ে আমার ভেতর একটা রূপান্তর ঘটে গেছে। সেটা আমি এখন অনুভব করি। আমি ছিলাম নিতান্ত তুচ্ছ একজন আদনা মানুষ। এইরকম একজন সুন্দর মহিলা, সমাজে যার সম্পর্কে সত্য মিথ্যে বিচিত্র রকমের কাহিনী চালু আছে, তার সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশার কারণে আমি চারপাশের সবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। আমি টের পেতে আরম্ভ করেছি মানুষের কাছে আমি একরকম ঈর্ষার পাত্র বনে গেছি। যদিও আমি বুঝতে পারি তার মধ্যে কিছু পরিমাণে হলেও করুণা মিশে রয়েছে। যে মহিলা অঙ্গুলি হেলনে ঢাকা শহরের সবচেয়ে ধনী ব্যক্তিটিকে পেছনে ছুটিয়ে নিতে পারে, ক্ষমতাবান মানুষটিকে পাগল করে তুলতে পারে, আমার মতো তুচ্ছ একজন মানুষকে নিয়ে প্রায় প্রতিদিন এই যে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, এটা তার একটা খেয়াল ছাড়া আর কিছু নয়। এ কথা আমার হিতৈষী বন্ধু বান্ধবেরা আমাকে বারবার বলেছে। আমি এক ঘরেল মহিলার পাল্লায় পড়েছি এবং মহিলা আমাকে লেজে খেলাচ্ছে। একসময় আমাকে এমন উলঙ্গ করে ছেড়ে দেবে যে তখন মানুষের কাছে আমার মুখ দেখাবার উপায় থাকবে না। এগুলো আমি অস্বীকার করিনি। এ পর্যন্ত সামারক সম্বন্ধে যেটুকু ধারণা আমার হয়েছে, তাতে করে আমি ভালোভাবে বুঝে গেছি সে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। এরকম একটি মাদকতাময়ী সুন্দরীর সঙ্গে ঘুরে বেড়ানো কি জিনিস, তার শরীরের স্পর্শ, তার কণ্ঠস্বরের উত্তাপ, চুলের সুঘ্রাণ, এগুলোর সম্মিলিত নেশা রক্তে কেমন আগুন ধরিয়ে দিতে পারে, সেই অপূর্ব অভিজ্ঞতা বন্ধুদের কোনোদিন হয়নি। তাই তারা এমন অভাবনীয় ভয়াবহ পরিণতির কথাটা আমাকে স্মরণ করিয়ে দিতে পারে। অনেক সময় মানুষ সত্য প্রকাশের ছলে নিজের মনের প্রচ্ছন্ন ঈর্ষাটাই প্রকাশ করে থাকে। যে যাই বলুক, আমার অবস্থা এমন, সামারক যদি আমাকে বলতো, জাহিদ, তোমাকে আমার সঙ্গে দুনিয়ার অপর প্রান্ত পর্যন্ত ছুটে যেতে হবে, ৫ তলা দালান থেকে লাফিয়ে পড়ে প্রাণ দিতে হবে, কিছুই করা আমার পক্ষে অসম্ভব ছিল না। কিন্তু, ছোট্ট একটা কিন্তু, সবকিছুতে বাদ সেধেছে। সেটা একটু খুলে বলি। এ পর্যন্ত সামারক আমাকে যে সমস্ত জায়গায় নিয়ে গিয়েছে, সব জায়গাতেই আমি ভয়ঙ্করভাবে আহত বোধ করেছি। সোহরওয়ার্দী উদ্যানে, গ্রিন রোড, কলাবাগান, এই ৩টি জায়গায় নিয়ে গেছে। ওসব জায়গায় যে সমস্ত মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আলাদা আলাদাভাবে তাদের চেহারাগুলো চিন্তা করলেও আমার বুকের রক্ত হিম হয়ে আসতে চায়। এইসব মানুষের সঙ্গে সামারকের কি সম্পর্ক, তাই নিয়ে আমাকে অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে। সামারকের মনে কি আছে, তার অভিপ্রায় কি, এ কথা বারবার চিন্তা করেও আমি নিজের মধ্যে কোনো সদুত্তর পাইনি। আমি সবচেয়ে ব্যথিত বোধ করেছিলাম যেদিন তার উপহার দেয়া জামাকাপড় পরিয়ে সামারক আমাকে কলাবাগানে তার বন্ধুদের আড্ডায় সিনেমা দেখাবে বলে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে আমাকে জানতে হলো এই লোকদের একজনের কাছ থেকে টাকা ধার করে সামারক আমার জন্য শার্ট এবং সোয়েটার কিনেছে। সেদিন রাস্তার মাঝখানে ধরে তাকে পেটাতে ইচ্ছে করেছিল। হয়তো আক্ষরিক অর্থে পেটাতে না পারলেও
কিছু কড়া কথা অবশ্য বলতাম এবং সম্ভব হলে শরীর থেকে সব জামাকাপড় খুলে তার মুখের উপর ছুঁড়ে দিতাম। আবেদের মুখের উপর বিয়ারের টিন ছুঁড়ে মারার দৃশ্যটাই আমাকে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। তারপর তো শামারক আমাকেই আসামি ধরে নিয়ে মস্ত বড় একখানা নালিশ বেঁধে বসল। সে যখন বিয়ারের টিন ছুঁড়ে মারল, আমি আবেদের মুখের উপর ঘুষি বসিয়ে দিলাম না কেন? এই মহিলাকে আমি কোনো হিসেবের মধ্যে ফেলতে পারছি নে। মহিলা কি পাগল নাকি অন্য কিছু? শামারকদের শান্তিনগরের বাড়িতে গিয়ে আমাকে দেখতে হয়েছে বড় ভাইয়ের বউ তার বাহুতে কামড় দিয়ে মাংস তুলে নিয়েছে। সেও নিশ্চয়ই বড় ভাইয়ের বউকে অক্ষত রাখেনি। এইরকম অব্যবস্থিত চিত্তের মহিলাকে নিয়ে আমি কি করব ভেবে ঠিক করতে পারলাম না। তাকে গ্রহণ করা অসম্ভব, আবার তাকে ছেড়ে দেয়া আরও অসম্ভব। গভীর রাতে আমি যখন নিজের মুখোমুখি হই, শামারুখের সমস্ত অবয়বটা আমার মানুষ দৃষ্টির সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। অন্তরের সমস্ত আবেগ দিয়ে ওই মহিলাকে জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা আমার মনে ঘনীভূত হয়ে ওঠে। মনে হয় তার জন্য প্রাণ মন সবকিছু পণ করতে পারি। কিন্তু যখন তার অন্য কাণ্ড কারখানার কথা স্মরণে আসে, মহিলার প্রতি আমার একটা অনীহাবোধ তীব্র হয়ে জেগে ওঠে। মনের একাংশ অসাড় হয়ে যায়। আমি নিজেকেই প্রশ্ন করি, এই আধপাগলা বিক্ষিপ্ত মানসিকতার মহিলাটির সঙ্গে আমি লেগে রয়েছি কেন? প্রতি রাতেই পণ করি, এরপর যদি শামারক আসে তার চোখে চোখে তাকিয়ে বলে দেব তার সঙ্গে ঘোরাঘুরি করে আমার সবকিছু লাটে উঠতে বসেছে। অকারণে মানুষ আমার শত্রুতে পরিণত হচ্ছে, এরপর তার সঙ্গে আর মেলামেশা সম্ভব নয়। কিন্তু পরদিন যখন শামারক আসে, তার চুলের রাশিতে কাঁপন ধরিয়ে আমার দিকে যখন বড় বড় চোখ দুটো মেলে তাকায়, আমার সমস্ত সংকল্প পরাজিত হয়। আমি সবকিছু ভুলে যেতে বাধ্য হই। মহিলা আমার ইচ্ছাশক্তি হরণ করে ফেলে, তারপর আমাকে দিয়ে যা ইচ্ছে করিয়ে নেয়। শামারককে নিয়ে এমন সংকটে পড়ে গেছে যে সে কথা কাউকে বুঝিয়ে বলারও উপায় নেই। দুঃসহ যন্ত্রণার ভেতর দিয়ে দিনরাত্রি অতিবাহিত করছি আমি। এই ডাকিনী মহিলা আমাকে কোথায় নিয়ে যাবে? এরই মধ্যে একদিন দুপুরবেলা শামারক আমার ঘরে এলো। তার আলুথালু চেহারা, চোখের কোণে কালি, পরনের শাড়ির অবস্থাও করুণ। মনে হলো সে কয়েকদিন স্নান করেনি এবং ঘুমায়নি। এইরকম বেশি শামারককে আমি কোনোদিন দেখিনি। নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটে গেছে। তার দিকে তাকিয়ে আমার বুকটা হু হু করে উঠল। শামারক তার কাঁধের থলেটা টেবিলের উপর রেখে খাটে বসল। তার বসার ভঙ্গি দেখে আমি অনুমান করলাম শরীরের উপর শামারকের পুরো নিয়ন্ত্রণ নেই। এই অবস্থায় কি জিজ্ঞেস করব আমি ভেবে স্থির করতে পারলাম না। আমি কিছু বলার আগে অত্যন্ত ক্লান্ত স্বরে শামারক বলল, জাহিদ ভাই, এক গ্লাস পানি দেবেন? আমি পানি গড়িয়ে তার হাতে দিয়ে বললাম, আপনার কি হয়েছে? মনে হচ্ছে আপনার গোসল এবং খাওয়া কোনোটাই হয়নি। শামারক সমস্ত পানিটা গলার মধ্যে ঢেলে দিয়ে বলল, দুদিন ধরে আমি খেতে এবং ঘুমোতে পারছি নে। আমি বললাম, এক কাজ করুন, বাথরুমে গিয়ে আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি ডাইনিং হল থেকে খাবার নিয়ে আসি। শামারক বলল, খাবার আমার গলা দিয়ে নামছে না, আপনার কষ্ট করে লাভ নেই, আমি আপনার বিছানায় শুয়ে পড়লে আপনি কি রাগ করবেন? আমি একটুখানি আতঙ্কিত বোধ করলাম। শামারককে আমার বিছানায় শোয়া দেখলে অন্য বউরাররা কি মনে করবে? হয়তো সবাই মিলে আমাকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেবে, সিট রক্ষা করাটাও দায় হয়ে পড়বে। আমার আশঙ্কার কথাটা আমি শামারককে বুঝতে দিলাম না। আজকে ভাগ্য ভালো, হোস্টেলের বেশিরভাগ বোর্ডার টিভি রুমে ইংল্যান্ড এবং পাকিস্তানের ক্রিকেট খেলা দেখতে গেছে। শামারককে বললাম, ঠিক আছে, আপনি শোবেন, তার আগে একটু চেয়ারটায় এসে বসুন, আমি নতুন চাদরটা পেতে দেই। শামারক মাথা নেড়ে জানালো, না, তার দরকার হবে না। বলেই সে শটান বিছানার উপর শরীরটা ছুঁড়ে দিল। শামারক বলল, দরজাটা বন্ধ করে দিন। শামারক না বললেও আমাকে বন্ধ করতে হতো। সামনের দরজা বন্ধ করে আমি পেছনের দরজাটা খুলে দিলাম। ঠিক এই সময় আমার কি করা উচিত স্থির করতে না পেরে সিগারেট জ্বালালাম। একটা কি দুটো টান দিয়েছি, এরই মধ্যে দেখি শামারক ফুলে ফুলে কেঁদে উঠছে। কান্নার তোড়ে তার শরীরটা বেঁকে বেঁকে যাচ্ছে।
এ অবস্থায় সিগারেট টানা যায় না। আমি সিগারেটটা ছুঁড়ে দিলাম। চেয়ারটা বিছানার কাছে নিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে শামারুক? কাঁদছেন কেন? কান্নার বেগ একটু কমে এলে সে বলল, জাহিদ ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। তারপরে আবার কাঁদতে আরম্ভ করল। আমি কিছুক্ষণ তার বিছানার পাশে স্তব্ধ হয়ে বসে রইলাম। একজন মহিলা আমারই পাশে বিছানায় কেঁদে বুক ভাসাচ্ছে, অথচ আমি করার মতো কিছুই খুঁজে পাচ্ছি নে। একসময় বাথরুমে গিয়ে তোয়ালে এনে তার মুখ মুছিয়ে দিলাম। এই কাজটা করতে গিয়ে আমার হাত কেঁপে গেল, শরীর কেঁপে গেল। কথা বলতে গিয়ে দেখি আমার কণ্ঠস্বরও কাঁপল। আগে শামারুখের শরীরের কোনো অংশ আমি এমনভাবে স্পর্শ করিনি। আমি তার কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলাম, শামারুখ, বলুন আপনি কাঁদছেন কেন? আমি চুলে হাত বুলিয়ে দিলাম। এলোমেলো হয়ে যাওয়া শাড়িটা এখানে ওখানে টেনে টুনে ঠিক করে দিলাম। শামারুখ আমাকে বলল, জাহিদ ভাই, আপনার চেয়ারটা টেনে একটু কাছে এসে বসুন। আমি চেয়ারটা খাটের একেবারে কাছে নিয়ে গিয়ে তার হাতটা তুলে নিলাম। কোমল স্বরে বললাম, বলুন শামারুখ, আপনার কি হয়েছে? সে বলল, জাহিদ ভাই, আমার সর্বনাশ হয়েছে। আমি মরে গেলেই সবচাইতে ভালো হতো। তারপর আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমার ইচ্ছে হয়েছিল তার মুখে চুমু দিয়ে বসি, কিন্তু পারলাম না। হয়তো আমার সাহস নেই, অথবা বিপদে পড়া মহিলার উপর কোনো সুযোগ গ্রহণ করতে আমার মন সায় দেয়নি। শামারুখের হাতটা ধরে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, আর শামারুখ অবিরাম কেঁদে যাচ্ছে। আমি যদি চিত্রকর হতাম, এই রোরুদ্যমান রমণীর একটা ছবি আঁকতাম। ক্রন্দনরত অবস্থায় শামারুখের শরীর থেকে এক বিশেষ ধরনের সৌন্দর্য ফুটে বেরিয়ে আসছিল। তার শরীরে বয়সের ছাপ পড়েছে, তার স্তনজোড়া ঈষৎ হেলে পড়েছে। চুলের মধ্যে অনেকগুলো রূপলি রেখা দেখতে পাচ্ছি। তারপরও শামারুখ এখনো কি অপরূপ সুন্দরী। দুধে আলতায় মেশালে যেরকম হয়, তার গায়ের রং অবিকল সেরকম। উরু দুটো সুডৌল, পা দুটো একেবারে ছোট। গোড়ালির ফর্সা অংশটাতে জানলার পটু দিয়ে একটা তেরছা আলোর রেখা এসে পড়েছে। বারবার তাকিয়েও আমি চোখ ফেরাতে পারছি নে। বাম হাতটা বাঁকা হয়ে বিছানায় এলিয়ে রেখেছে। কান্নার তোড়ে তোড়ে ঈষৎ হেলে পড়া স্তন দুটো কেঁপে কেঁপে উঠছে। মনে মনে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম। অর্ধ আবৃত এমন সুন্দরী একটা নারীর শরীর এত কাছ থেকে আমি দেখতে পাচ্ছি। বালিশের দুপাশে তার চুলগুলো ছড়িয়ে রয়েছে। সমুদ্রের অতল থেকে দেবী ভেনাসের আবির্ভাবের যে ছবি শিল্পী এঁকেছেন, শামারুখকে কিছুটা সেরকম দেখাচ্ছে। তার নাক, মুখ, চিবুক সবকিছু যেন দেবী ভেনাসের শরীরের অংশ। আমি এইরকম শরীরের কোনো নারী জীবনে দেখিনি। শামারুখ যদি সুস্থ শরীরে সচেতনভাবে নারীর সমস্ত স্বাভাবিক লজ্জা নিয়ে শুয়ে থাকত, তার এরকম অপরূপ সৌন্দর্য প্রকাশিত হয়ে উঠত না। সে কেঁদে যাচ্ছে। কান্নার তোড়ে তোড়ে শরীর থেকে একরকম করুণ দুঃখ জাগানিয়া সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসছে। তার ডান হাতটা হাতে নিয়ে আমি অনেকক্ষণ অভিভূতের মতো বসে রইলাম। অবশেষে একসময় তার কান্না বন্ধ হলো। সে উঠে বসল, আমাকে বলল, আরো এক গ্লাস পানি দিন। আমি গ্লাসটা হাতে দিলে আস্তে আস্তে পানিটা খেয়ে নিল। তারপর তোয়ালেটা নিয়ে বাথরুমে গেল। অনেকক্ষণ সে বাথরুমে কাটালো। যখন বেরিয়ে এলো, তাকে অনেকখানি সুস্থির দেখাচ্ছিল। ভালো করে হাত মুখ ধুয়েছে, মাথায়ও পানি দিয়েছে। চুলের উস্কো খুস্কো ভাবটি এখন নেই। আমাকে বলল, আপনার তোয়ালেটা মোটা, এ দিয়ে চুলের পানি বের করা যায় না, গামছা থাকলে দিন। ভাগ্যিস আমার একটা গামছা ছিল, সেটা তাকে দিলাম। চুলের সঙ্গে গামছাটা পেঁচিয়ে পেঁচিয়ে পাক দিয়ে দিয়ে সমস্ত পানি বের করে আনলো। তারপর আমার ক্রিমের কৌটো নিয়ে আঙুলে একটুখানি ক্রিম বের করে আলতো করে মুখে লাগালো। এই সব কিছু করার পর সে আবার গিয়ে চেয়ারের উপর বসল। এসব কিছুই যেন সে ঘোরের মধ্যে করে যাচ্ছে। অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। এই পীড়াদায়ক নীরবতা আমার স্নায়ু শিরায় চাপ প্রয়োগ করছিল। আর চুপ করে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। একটু আগে তার হাতখানা হাতে নিয়ে আদর করেছি, দুহাতে তার চোখের জল মুছিয়ে দিয়েছি।
এই গম্ভীর রূপ দেখে আমি তার শরীর স্পর্শ করার সাহসও হারিয়ে ফেললাম। নরম জবানেই বললাম, আপনার দুঃখের কথাটা জানাতে যদি আপত্তি না থাকে আমাকে বলতে পারেন। আমি তো আপনার বন্ধু। আমাকে দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না। পারলে আপনার উপকারই করব। আমার কথা শুনে শামারোখার চোখ জোড়া ঝিকিয়ে উঠল। আপাদমস্তক আমার শরীরে তার দৃষ্টি বুলিয়ে নিল। তারপর সহসা দাঁড়িয়ে গেল। আবার সঙ্গে সঙ্গে বসে পড়ল। আঙুলে চুলের একটা গোছা জড়াতে জড়াতে বলল, আপনি আমার উপকার করতে চান? তার কণ্ঠস্বরটা একটু অস্বাভাবিক শোনালো। আমি দৃঢ় স্বরে বললাম, যদি আমার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আপনার উপকার করব। শামারক অবিশ্বাসের ভঙ্গিতে বলল, ঠিক বলছেন? আপনি আমার উপকার করবেন? আমি বললাম, অবশ্যই। শামারক বলল, তাহলে আপনি আমাকে বিয়ে করুন। এ কি বলছে শামারক? তার কাছ থেকে এ কি শুনলাম? ঘরের মধ্যে বাজ পড়লেও আমি এতটা আশ্চর্যান্বিত হতাম না। তার প্রস্তাবটা শুনে আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। আমি স্বপ্নেও ভাবিনি মহিলার মুখ দিয়ে এরকম একটা কথা বেরিয়ে আসবে। আমি যদি উল্লসিত হয়ে উঠতে পারতাম, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলতে পারতাম, সেটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু বিয়ে করতে রাজি হওয়ার কথায় একরাশ দ্বিধা আমাকে জড়িয়ে ধরল। শামারুখের মনে আঘাত দেওয়ারও ইচ্ছে আমার ছিল না, বিশেষ করে ওই অবস্থায়। আমি বললাম, শামারক, আপনি যে কোনো পুরুষ মানুষকে বিয়ে করতে বললে নিজেকে তার ভাগ্যবান মনে করার কথা। আমার মতো একজন নগণ্য মানুষের কাছে কথাটা বলেছেন, সেজন্য আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আপনার মুখেই অপূর্ব কথা শুনলাম। আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আপনার আর আমার মধ্যে যদি কিছু নাও ঘটে, শুধুই কথাটি আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমাকে খুব কাছের এবং নির্ভরযোগ্য মানুষ মনে করেন বলেই এমন কথাটি বলতে পারলেন। কিন্তু তার আগে আমি যদি বর্তমান দুঃখের কারণটা জানতে চাই, আপনাকে কি খুব আহত করব? শামারক ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর মৃদুকণ্ঠে বলল, আপনাকে জানাতে আমার আপত্তি নেই। তার কাহিনীটা সংক্ষেপে এই রকম। সুলেমান চৌধুরীর সঙ্গে তার পরিচয় হয়েছিল বিলেতে। তারা পরস্পরের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। 2 বছর এক ছাদের তলায়ও থেকেছে। কথা ছিল দেশে এসে দুজন বিয়ে করবে। আমার এখানে আসা নিয়ে সুলেমানের সঙ্গে তার কিছুদিন খুব খিটিমিটি চলছিল। আসলে এটা একটা উপলক্ষ মাত্র। সুলেমান আরেকটা কম বয়সের মেয়ের সঙ্গে তলায় তলায় সম্পর্ক গড়ে তুলেছিল। শামারুখের বাড়ি যাওয়া আসা করত। তাদের বাড়িতেই এই তরুণীর সঙ্গে সুলেমান চৌধুরীর পরিচয়। আমার সঙ্গে শামারুখের একটা বিশ্রী সম্পর্ক তৈরি হয়েছে, এই অজুহাত তুলে আর্ট ইনস্টিটিউটের ছাত্রীটিকে বিয়ে করে ফেলেছে সুলেমান। আমাকে শামারুখ গ্রিন রোডের যে বাসায় নিয়ে গিয়েছিল, তার মালিক সুলেমান চৌধুরীর খালাতো ভাই, একজন বয়স্ক ঠিকাদার এবং বিবাহিত। এখন সেই আদিলি দাবি করছে, তুমি আমাকে বিয়ে করো, আমি আগের বউকে তালাক দেব। শামারুখ যদি তাকে স্বেচ্ছায় বিয়ে করতে রাজি না হয়, রাস্তাঘাট যেখান থেকে পারে ধরে নিয়ে যাবে বলে হুমকি দিয়েছে। বাড়িতে শামারুখের বুড়ো বাবা এবং ছোট বোনটি ছাড়া কেউ নেই। কাহিনী শেষ করে সে বলল, আমি আবার একটু ঘুমোবো। সে বিছানায় শুয়ে পড়ল। শামারুখ সেদিন সন্ধে অবধি আমার ঘরে ঘুমিয়েছিল। আমার অন্য এক জায়গায় যাওয়ার তাড়া ছিল, কিন্তু শামারুখের জন্য ঘর থেকে বের হওয়া আমার সম্ভব হয়নি। তাকে একা ঘুমন্ত অবস্থায় পেলে আমি বাইরে যাই কি করে? সারাক্ষণ দরজা বন্ধ করে আমাকে ঘরের মধ্যে বসে থাকতে হলো। আমি ভয় পাচ্ছিলাম, কেউ যদি এসে পড়ে। ব্যাপারটা পাঁচকান হয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আমাকে ভীষণ বেকায়দার মধ্যে পড়ে যেতে হবে। আমাকে অপছন্দ করার মানুষের অভাব নেই। তাদের কেউ যদি এই অবস্থায় শামারুখকে দেখে ফেলে, হোস্টেলে আমার সিটটি রক্ষা করাও অসম্ভব হয়ে দাঁড়াবে। 7টা বেজে গেল, এখনো শামারুখের ঘুম ভাঙছে না। খুন করা লাশের পাশে খুনিকে পাহারা দিয়ে জেগে থাকতে হলে যে অবস্থা দাঁড়ায়, আমার দশাও এখন অনেকটা সেই রকম। অবশেষে শামারুখের ঘুম ভাঙল। ঘুম ভাঙল বুঝতে পারলাম তার চোখ দুটো মেলেছে। শামারুখ অনেকক্ষণ ঘরের ছাদের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলছে না। আমি মনে মনে প্রমাদ গুনলাম, তার যা মনের অবস্থা
কোনো ধরনের অসুখ-বিসুখ যদি ঘটে যায়, আমি কি করব? আমাদের এই পুরুষদের হোস্টেলে ভদ্রমহিলাদের থাকার নিয়ম নেই। যদি সত্যি সত্যি শামারুক অসুস্থ হয়ে পড়ে, আমি কি করে তাকে চলে যেতে বলবো? নানা রকম চিন্তা আমার মনে আনাগোনা করছিল। মানুষ তো খারাপটাই চিন্তা করে আগে। একসময় শামারুক কথা বলল। তার গলার স্বরটা অত্যন্ত ক্ষীণ এবং ফ্যাঁসফ্যাঁসে শোনালো। মনে হলো সে যেন স্বপ্নের মধ্যেই কথা বলছে। জাহিদ ভাই, আমার খুব তেষ্টা পেয়েছে। আমি বললাম, পানি খাবেন? সে বলল, আপনার যদি কষ্ট না হয় আমাকে এক কাপ চা করে খাওয়ান। আমি চায়ের কেতলি হিটারে বসিয়ে বললাম, আপনি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিন। আমার কথায় সে উঠে বসল এবং বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এলো। আমি চায়ের পেয়ালাটা তার হাতে তুলে দিলাম। প্রথম চুমুক দিয়ে সে বলল, জাহিদ ভাই, আজ রাতটা আপনার ঘরেই কাটিয়ে দেব। তার কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমি হন্যে হয়ে উঠেছি, আর এখন মহিলা বলে কিনা আজ রাতটা আপনার ঘরে থেকে যাব। আমাকে বলতেই হলো, আমাদের এটা পুরুষ হোস্টেল, ভদ্রমহিলাদের তো থাকার নিয়ম নেই। শামারুক বলল, অনেক মহিলা তো থাকেন দেখলাম। আমি বললাম, তারা বোর্ডারদের কারো না কারো স্ত্রী। শামারুক বলল, তাতে কি হয়েছে? আমিও তো আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। বিয়ে করার প্রস্তাব দেয়া আর বিবাহিতা স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি অর্জন করে এক ছাদের তলায় থাকা এক জিনিস নয়। ব্যাপারটা আমি শামারুককে বুঝাবো কেমন করে? শামারুক চায়ের কাপটা টেবিলের উপর রেখে বলল, আমার প্রস্তাবটা আপনার পছন্দ হলো না, তাই না? তাহলে তো চলেই যেতে হয়। ঝোলাটা কাঁধে নিয়ে সে তক্ষুনি পা বাড়ালো। আমি হাত ধরে তাকে বসিয়ে দিয়ে বললাম, কথাটা এভাবে বলছেন কেন? আপনি প্রস্তাবটা করে আমাকে সম্মানিত করেছেন, কিন্তু তার আগে কতগুলো কথা তো চিন্তা করে দেখতে হবে। সে বলল, আপনি কি মনে করেন আমি চিন্তা না করেই কথাটা আপনাকে বলেছি? আমি বললাম, সেটা বলাও আমার উদ্দেশ্য নয়। মানসিকভাবে আজ আপনি খুব অস্থির এবং বিপর্যস্ত। জ্বরের তাপ যখন বেশি থাকে, গরম পানি পান করতে নেই। আপনি এই অবস্থাটা কাটিয়ে উঠে ভেবেচিন্তে যদি আবার আমার কাছে বলেন, সবকিছু জেনেও আমাকে বিয়ে করতে চান, আমি মনে করব আমার হাতে স্বর্গ চলে এসেছে। তারপর তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার বোনের বাড়িতে যেতে রাজি করাই। আমি তাকে বাবার বাড়িতে যেতেই বলেছিলাম, কিন্তু শামারক বলল, ময়না মানে তার বড় ভাইয়ের বউয়ের সঙ্গে কয়েকদিন থেকে ঝগড়া চলছে। উপস্থিত মুহূর্তে সেই অগ্নিকুণ্ডে ফিরে যাওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছেও নেই। বোনের বাড়িতে যেতেও রাজি করাতে অনেক সাধ্য সাধনা করতে হয়েছে। শামারক বলল, আপনিও মিষ্টি কথায় আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। আমি ভেবেছিলাম আপনি লোকটা ভালো, এখন দেখছি আপনিও অন্য 10টা পুরুষ মানুষের মতো। আমি আমার দুর্বলতার কথাটা প্রকাশ করে ফেলেছি, এখন আপনি আমাকে নোংরা আবর্জনার মতো দূরে ছুঁড়ে ফেলতে পারেন। আমি বললাম, ব্যাপারটা মোটেই সেরকম নয়। ধরুন আপনার সঙ্গে আমার বিয়ে হলো, আজ যদি এই ঘরে আপনি রাত কাটান, আর সে কথাটা যদি ছড়িয়ে যায়, আপনার আমার দুজনের সামাজিক সম্মানের জন্য কাজটা মোটেও ভালো হবে না। শামারক ফুঁসে উঠে বলল, সমাজ আমাকে খাওয়ায় না পড়ায় যে আমি সমাজের ধার ধারব? আমি বললাম, আপনি যখন সমাজে বাস করবেন, আপনাকে সমাজের ধার ধারতেই হবে। সমাজ যখন আক্রমণ করে, সেটা অবহেলা করে উড়িয়ে দিতে চেষ্টা করতে পারেন, কিন্তু আঘাতটা গায়ে ঠিকই বাজবে। শামারক এবার নরম হয়ে এলো। ঝোলা থেকে চিরুনি বের করে এলোমেলো চুলগুলো ঠিক করে নিল। শাড়িটা ভালো করে পরল। দুজনে হেঁটে গিয়ে একটা রিকশায় চড়ে বসলাম। দুজনের মধ্যে কোনো কথা হলো না। নীলক্ষেত ছাড়িয়ে যাওয়ার পর শামারক আমার কাঁধের উপর তার ক্লান্ত মাথাটা রাখল। ধানমন্ডিতে তার বোনের বাড়িতে শামারককে রেখে আসার পর আমি সরাসরি ঘরে ফিরতে পারলাম না। আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে হাঁটতে আরম্ভ করলাম। কতবার যে এ মাথা ও মাথা করেছি তার কোনো হিসেব নেই। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, আমার গায়ে কোনো শীতের কাপড় নেই, তবুও আমি খুব গরম অনুভব করছিলাম। ওই একটা দিনের মধ্যে আমার বয়স যেন অনেক বেড়ে গেছে। পরস্পর বিপরীতমুখী চিন্তার ঘাত প্রতিঘাতে
আমার কাঁধ দুটো নুয়ে আসছিল। আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এই মহিলাটি আমাকে ভালোবাসে, সে ব্যাপারে নিশ্চিত হলাম। প্রাণ থেকে ভালো না বাসলে এতখানি এগিয়ে এসে এরকম একটি প্রস্তাব করতে পারত না। এই অপরূপ সুন্দর মহিলার কি নেই? সবই তো আছে। তার গানের গলা চমৎকার, তার কবিতার মধ্যে মেধা ঝিলমিলিয়ে জ্বলতে থাকে, মনে দয়া মায়া আছে। এরকম একজন সুলক্ষণা নারীর জন্য সেকালে রাজারা যুদ্ধ করতেও কুণ্ঠিত হতেন না। একটা মাত্র ইঙ্গিতে এই নগরীর ধনবান, রূপবান এবং বিদ্বান ব্যক্তিরা কিভাবে ছুটে এসে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে, সে দৃশ্য আমি অনেকবার দেখেছি। আমার নিঃসঙ্গ জীবনের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হলো সামারক এক দুপুরবেলা আপনা থেকেই এসে আমার আধময়লা বিছানায় দুপুর থেকে সন্ধে পর্যন্ত ঘুমিয়েছিল। তার জীবনের মর্মান্তিক পরাজয়গুলোর কথা আমার কাছে প্রকাশ করে অঝরে কেঁদেছিল। তারপর নিজের মুখেই আমার কাছে বিয়ের প্রস্তাব করেছিল। আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ঘটনাটি দীপ্তিমান হীরকখণ্ডের মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। কি সৌভাগ্যবান আমি! মনে হচ্ছিল আমি হাত বাড়িয়ে আকাশের তারাগুলো ছুঁয়ে ফেলতে পারি। সামারক আমার ভেতরে একটা অগ্ন্যুৎপাত ঘটিয়ে দিয়ে গেছে। পাশাপাশি বিপরীত একটা চিন্তার ধারাও আমার মনে প্রবাহিত হচ্ছিল। ওই মহিলাকে রাজার ঘরে মানায়, যার দোতলা বাড়ি আছে, বাড়ির সামনে লন আছে, লনের একপাশে বাগান আছে, গ্যারেজে হাল মডেলের গাড়ি আছে, গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে থাকে, আসতে যেতে মাথা ঝুঁকিয়ে সালাম ঠোকে। সেই রকম একটি বাড়িতে এই মহিলাকে চমৎকার মানায়। বিদেশি ফার্নিচার ভর্তি ড্রয়িং রুমের কার্পেটের উপর লঘু চরণ ফেলে এই মহিলা চলাফেরা করবে। তার পায়ের ছোঁয়ায় কার্পেটের বাগ জীবন পেয়ে আবার পায়ের কাছেই অনুগত সেবকের মতো লুটিয়ে পড়বে। এই মহিলা আমাকে বিয়ে করতে পারে, কিন্তু তাকে নিয়ে আমি কি করব? ধরে নিলাম মহিলার সঙ্গে আমার বিয়ে হলো। মহিলা আমাকে নিয়ে একদিন না একদিন তার পুরুষ বন্ধুদের সামনে হাজির করবে। আমার গ্রামীণ করুণ চেহারা নিয়ে তারা আমাকে ভেংচাবে। হতে পারে সামারক আমার অপমানকে তার নিজের অপমান ধরে নিয়ে ওদের কারো কারো প্রতি হাতের কাছে যা পায় ছুঁড়ে দেবে এবং আমাকেও বলবে, এই কুত্তার বাচ্চাদের সঙ্গে লড়াই করে প্রমাণ করো যে তুমি তাদের চাইতেও যোগ্য পুরুষ। আমি পুরুষ বটে, কিন্তু ও নিয়ে আমার বিশেষ গর্ববোধ নেই। আমি অত্যন্ত ভীতু মানুষ, ঝগড়াঝাটি করাও আমার ধাতে নেই। সুতরাং সামারকের খাতিরেও কারো সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া আমার পোষাবে না। সামারক ভালোবাসতে জানে, একথা অস্বীকার করিনে। তার সৌন্দর্য, তার রুচিবোধ, তার শিক্ষা কারো কাছে নগদ মূল্যে বিক্রি করার প্রবৃত্তি সামারকের হবে না, সে কথা আমি ভালোভাবেই জানি। কিন্তু সামারকের ব্যক্তিত্ব আর চরিত্রের আরও একটা দিক সম্পর্কে আমি জানি। সামারক ভালোবাসার কাছে যতই অসহায় বোধ করুক, কিন্তু তার যে বিশেষ মূল্য আছে সেটা সে মর্মে অনুভব করে। তার মনের একটা কামনা, পুরুষ মানুষেরা তাকে নিয়ে পরস্পর শক্তি পরীক্ষায় অবতীর্ণ হোক। এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে সে ভীষণ আনন্দ পেয়ে থাকে। সব জেনে শুনেও সামারকের এই ইঁদুর ধরা কলে আমি কি করে ঢুকে পড়ি? সামারকের বাড়িতে আমি গিয়েছি এবং দেখেছি আপন বড় ভাইয়ের বউয়ের সঙ্গে কিভাবে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে থানায় গিয়ে নালিশ করার মনোভাব প্রকাশ করতে পারে। আমার মনে হলো সামারকের সঙ্গে একই ছাদের তলায় 1 মাসও যদি আমাকে থাকতে হয়, তাহলে সে আমাকে বদ্ধ উন্মাদ করে তুলবে, অথবা আমি তাকে খুন করে ফেলব। সমস্ত বিষয় চিন্তা করে আমার মনে হলো আমি যেমন মাতৃগর্ভে আবার ফেরত যেতে পারিনি, তেমনি সামারককে বিয়ে করাও আমার পক্ষে অসম্ভব। অসম্ভব এই কথাটি মনে হওয়ায় আমার 2 চোখের কোণায় পানি দেখা দিল। আমি নিজেকে ধিক্কার দিলাম। পুরুষ মানুষ হয়ে আমার জন্ম হয়েছিল কেন? একটি অসহায় নারী শেষ ভরসাস্থল মনে করে আমার কাছে ছুটে এসেছিল। আমি চূড়ান্ত অপমান করে তাকে ফিরিয়ে দিতে যাচ্ছি। আমি কি এতই পাষণ্ড যে ঈশ্বরের দান করা এই সৌন্দর্য এবং মেধাকে আমি অপমান করতে পারি? আমি কাপুরুষ নই, পাষণ্ডও নই, একথা আমার চিৎকার করে বলতে ইচ্ছে হলো। সামারক আমাকে বলুক তার পেছন পেছন পৃথিবীর শেষ প্রান্তে ছুটে যেতে। কোনো রকম দ্বিধা সংশয়ের বালাই না রেখে এক কাপড়ে আমি তার পেছন পেছন পৃথিবীর শেষ প্রান্তে ছুটে যেতে পারি। সামারক আমাকে নির্দেশ করুক
অন্য কোনো নারীর মুখের দিকে না তাকাতে। সমস্ত জীবন আমি শামারুখের মুখমণ্ডলের কথা চিন্তা করে কাটিয়ে দিতে পারবো। পারবো শামারুখকে খুন করে কবর দিয়ে সেই কবরের পাশে মোমবাতি এবং ধূপধুনো জ্বালিয়ে সেবায়েত হিসেবে সারা জীবন কাটিয়ে দিতে। উপরে যা বললাম, শামারুখের জন্য তার সবটা আমি করতে পারবো, কিন্তু তাকে বিয়ে করতে পারবো না। আমার চাকরি বাকরি নেই। আগামী মাসে কোথায় যাব, কি করব জানি নে। আমার বাড়িঘরের দুর্দশার অন্ত নেই। যেদিকেই তাকাই দাঁড়াবার সামান্যতম জায়গাও দৃষ্টিগোচর হচ্ছে না। সুতরাং শামারুখকে নিয়ে এমন একটা জুয়া খেলায় মেতে উঠব কেমন করে? মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন রাজা হওয়ার প্রস্তাবও অবহেলায় প্রত্যাখ্যান করতে হয়। একদিকে অসহায়তা, অন্যদিকে কাপুরুষতা আমাকে চিরে যেন দুটুকরো করে ফেলছিল। এই ঠান্ডাতেও আমার শরীরে ঘাম দেখা দিল। আমি চাপা গাছটার গোড়ায় হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম, এ অবস্থায় আমি কিভাবে শামারুখের কাজে আসতে পারি। অঙ্গভরা সৌন্দর্য এবং তুলনারহিত হৃদয়বৃত্তির অধিকারী এই অসাধারণ নারী সব কুল থেকে বিতাড়িত হয়ে রাজপথে এসে দাঁড়িয়েছে। তার জন্য আমি ঝুঁকি নিয়ে হলেও কিছু যদি না করতে পারি, আমার মানব জনম বৃথা। শামারুখ যাতে সম্মান নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে ব্যাপারে কিছু করার চেষ্টা তো আমি করতে পারি। আবার মনে পড়ল, শামারুখ প্রথমে বিশ্ববিদ্যালয়ের চাকরির ব্যাপারে খবর নেয়ার জন্যই আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তার চাকরিটার চেষ্টাই করি না কেন? কিন্তু আমি কতটুকু সাহায্য করতে পারি? বিশ্ববিদ্যালয়ে আমার চাকরিটাই হয়নি, সেই আমি শামারুখকে চাকরি দেব কেমন করে? আর বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্তা ব্যক্তি তাদের একটা ত্রুটি ঢাকা দেওয়ার জন্য শামারুখ যাতে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে, তার জন্য সবাই এককাট্টা হয়ে রুখে দাঁড়িয়েছে। আমি ধৈর্য ধরে টানাটানি করলে হয়তো মোষের শিং থেকে দুধ বের করে আনতে পারবো, কিন্তু এই নিষ্ঠুর মানুষগুলোর প্রাণে দয়া এবং অনুকম্পা সৃষ্টি করব কেমন করে? তখনই আমার কেন বলতে পারবো না প্রধানমন্ত্রীর কথাটা মনে হলো। আজকাল তার ইচ্ছেতেই তো বিশ্ববিদ্যালয়ে সবকিছু ঘটছে। প্রধানমন্ত্রী যার কথা শুনবেন, এমন একজন মানুষ আমাকে খুঁজে বের করতে হবে। আমার মনে হঠাৎ করেই সৈয়দ দিলদার হোসেনের মুখখানা ভেসে উঠল। গত 1 সপ্তাহ ধরে আমার মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। আমার এই মানসিক অবস্থা বন্ধু-বান্ধব কারো কাছে তুলে ধরতে পারছি নে। আমার অকৃত্রিম বন্ধুদের প্রায় সবাই পরামর্শ দিয়েছিলেন শামারুখের সঙ্গে আমি যেন মেলামেশা না করি, কারণ তারা মনে করেন শামারুখ আমাকে বিপদে ফেলে দিবে। এই বন্ধুদের কাছে আমার মুখ খুলবার উপায় নেই। আর যারা আমার নাম কওয়াস্তে বন্ধু, তাদের সঙ্গে কোনো বিষয়ে পরামর্শ করার প্রশ্নই ওঠে না। এরা মুখ ফুটে কিছু না বললেও আমি বিলক্ষণ বুঝতে পারি আমাকে তারা মনে মনে ভীষণ ঈর্ষা করে। আমি সব দিক দিয়ে একজন দাগধরা মানুষ। দেখতে আমি সুদর্শন নই, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উজ্জ্বল কৃতিত্বের দাবিদার নই, আমার টাকা পয়সা নেই এবং পেশায় আমি একজন বেকার। এইরকম একজন মানুষের সঙ্গে শামারুখের মতো একজন রূপসী মহিলা সকাল দুপুর ঘোরাঘুরি করবে, তারা সেটা সহ্য করবেন কেন? পথে ঘাটে দেখা হলে তাদের কেউ কেউ চিকন করে হাসে, তাদের কেউ কেউ জিজ্ঞেস করে বসে, কি ভায়া, প্রেম তরণী কোন ঘাটে নোঙর করল? হালটা শক্ত হাতে ধরবে, যদি একেবারে ভেসে যাও সেটা ভালো কাজ হবে না। শামারুখের সঙ্গে মেলামেশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার পর থেকে আমি আমার শিক্ষকদের সঙ্গেও দেখাশোনা করা ছেড়ে দিয়েছি, কারণ তাদের অনেকেই এর মধ্যে সিদ্ধান্ত করে বসে আছেন আমি শিক্ষক সমাজকে অপমান করার জন্যই শামারুখকে নিয়ে এমন বেপরোয়াভাবে সব জায়গায় ঘোরাঘুরি করছি। নিজের ভেতরে সন্দেহ, সংশয় এবং অনিশ্চয়তার যখন পাহাড় জমে ওঠে এবং সেটা যখন কারো কাছে প্রকাশ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, যন্ত্রণা হাজার গুণে বেড়ে যায়। আজকের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই নিজের এবং আশপাশের মানুষদের যত্ন নিন। টাটা।